প্রশাসনিক এবং রাজনৈতিক করি আমার সামনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ সহ সকলেই আজকে যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই তীব্র রোদ এবং গরমের মধ্যে আপনারা এই অনুষ্ঠানটিকে সফলমণ্ডিত করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধা এবং সকল যারা শহীদ রয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের 4 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। প্রিয় মুক্তিযোদ্ধা বৃন্দ, আমি প্রথমে আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি। আজকে ঢাকা থেকে এখানে আসার পথে পথিমধ্যে তীব্র যানজট এবং আমি যে গাড়িটিতে আসছিলাম সেই গাড়িটি বিকল হয়ে পড়ায় আমাদের আসতে কিছুটা বিলম্ব হয়েছে। এখান থেকে আমরা চাটখিল উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে যাব এবং আরো 2-1টি প্রোগ্রাম রয়েছে, তাই আমি দীর্ঘক্ষণ বক্তব্য দিব না, আমি সরাসরি আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে। সেই দাবির বিষয়ে আমি আপনাদেরকে বলছি যে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানটি যে এলাকায় হচ্ছে সেই এলাকা নোয়াখালী 1 সংসদ আসনের সব মাননীয় সংসদ সদস্যের সাথেও আলাপ করছিলাম বিষয়টি নিয়ে, যে ওনার যে কবর সেটি এখন বর্তমানে খুলনাতে অবস্থিত রয়েছে, সেটিকে ওনার নিজ গ্রাম, ওনার জন্মস্থল এখানে নিয়ে আসার জন্য একটা দাবি জানানো হয়েছে। ইনশাল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমি চেষ্টা করব যে এই কাজটি সম্পন্ন করা যায় কিনা এবং করা গেলে সেটি দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি উদ্যোগ নিব ইনশাল্লাহ। আরেকটি বিষয় বলা হয়েছে, এখানে একটি ক্যাডেট কলেজের দাবি উত্থাপন করা হয়েছে। আমার বিশ্বাস এই দাবিটি দীর্ঘদিন আপনাদের এই দাবিটি রয়েছে এবং এই অঞ্চলের অনেকেই আমার কাছে বিষয়টি নিয়ে পূর্বেও আলাপ করেছেন। তো এই বিষয়টিও যেহেতু একটি বড় বিষয়, আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিষয়টি উত্থাপন করব এবং এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে সেটি দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় কিনা এবং করা গেলে সেটি দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য আমি সকল পদক্ষেপ নেব। এর সাথে এই স্মৃতি জাদুঘর এবং পার্শ্ববর্তী বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমি এবং সংলগ্ন যে কয়েক এলাকার যে অবকাঠামোগত সংস্কার এবং উন্নয়ন প্রয়োজন, সেটির জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য আমার বিশ্বাস উনি উদ্যোগ নিলে সেটি হয়ে যাবে। এখানে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ যে মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের মাননীয় সংসদ সদস্য, আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যেহেতু একজন বীরশ্রেষ্ঠ তার স্মৃতি ধরে রাখার জন্য এই একাডেমি এবং এই ক্যাডেট কলেজ এবং এই সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন দরকার, আমি অবশ্যই আমার পক্ষ থেকে সর্বোচ্চ সুপারিশ এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এবার একটু খুব সংক্ষেপে আমাদের বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট, তার সাথে আমাদের ইতিহাস এবং আমাদের যে বাংলাদেশের যে জন্ম সেটি নিয়ে কথা বলতে চাই। এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্রে একটা দেশ পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অতএব এর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। যারা বিগত দিনের 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা আপনাদের সংসদ সদস্য, আপনাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় যখন ছাত্র নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, ডিবির হেফাজতে নিয়ে তাদের থেকে মুচলেখা নিয়ে আন্দোলনকে প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। সেই সময় হাইকোর্টের সামনে রাজপথে মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবউদ্দিন খোকন বুক চিতিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে সেই
ছাত্রদেরকে ছাড়ানোর জন্য তিনি যে ভূমিকা নিয়েছেন, সেটা কি আন্দোলন নয়? সেটা কি আন্দোলন ছিল না? বিগত 17 বছর যাবৎ বিএনপি এবং সকল সমমনা দল যারা যুগপৎ আন্দোলন করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, সেই সময় যে শত শত হত্যাকাণ্ড হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বহু নেতৃবৃন্দকে গুম হতে চেয়েছে, সেটা কি এই 24-এর গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করার জন্য, তার প্রেক্ষাপট রচনা করার জন্য কোনো ভূমিকা রাখে নাই? অবশ্যই রেখেছে। যে কথাটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলে গিয়েছেন, আন্দোলনটার সূত্রপাত হয়েছিল সেই সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের আপামর জনগণ সেখানে 4 বছরের শিশু পর্যন্ত রেহাই পায় নাই। 7 বছরের শিশু মায়ের কোলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। শিশু তার বাড়িতে কেবল তার যে কি বলে জানলা দিয়ে উকি দিয়ে রাজপথে মিছিল দেখতে মুখ বের করেছিল, সেও গুলিবিদ্ধ হয়েছে, হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ দমে যায় নাই। তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছরের ফ্যাসিবাদ যেটা আমাদের ঘাড়ে চেপে বসেছিল, তার হাত থেকে দেশকে মুক্ত করে একটা স্বাধীন রাষ্ট্র, যেখানে প্রত্যেকটি নাগরিক আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের জনপ্রতিনিধি আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব। এই সকল কিছু অর্জনের লক্ষ্যে এবং বাংলাদেশকে যে একটা দাস রাষ্ট্রে বানানো হয়েছিল, বিগত 17 বছর পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা দাসে বানানো হয়েছিল এবং আমাদের দেশকে লুটপাট করে নেওয়া যা হচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান হয়েছিল, মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি অনেক এখানে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান। এখানে আমাদের ছাত্র দলে আমি একজনের নামই বললাম, আকরাম আছে, আরো অনেকেই আছে যারা তাদের জীবন বাজি রেখে সেই আন্দোলনকে সফল করেছে। 24-এর সেই আন্দোলনের সময় এপ্রিল মাসে আমি গ্রেফতার হয়ে যাই। আমার আইনজীবী ছিল আজকে আপনাদের মাননীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন। 5 তারিখে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর 6 তারিখে আমি কারাগার থেকে মুক্ত হই। আমি যখন জেলে ছিলাম তখন এখন যে আখতার হোসেন আছে, এনসিপির আখতার হোসেন আমাদের সংসদ সদস্য, তিনিও গ্রেফতার হয়ে আমার পার্শ্ববর্তী বিল্ডিং এ এসেছিলেন এবং তার সাথে আমার কথাবার্তা হয়েছিল। সেনাবাহিনী নিয়ে এসেছিল, আবার সন্ধ্যাবেলা তাকে নিয়ে যায়। এই সব বিষয়গুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এই আন্দোলনকে সফল করার জন্য জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের সাথে তারা মিশে গিয়ে এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য বহু জীবন করেছে। আমাদের কেবলমাত্র ছাত্র দলেরই 148 জন পদধারী ছাত্র নেতা তারা জীবন দিয়েছে। তাই আমি বলতে চাই, আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা 1971 সালে বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য পাক হানাদার বাহিনীকে সাথে দিয়ে গ্রামে গ্রাম চষে বেরিয়েছে, আজকে আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। আমরা আজকে টকশোতে কয়েকদিন 2-3 দিন আগে দেখলাম জনাব শামসুজ্জামান দুদুর সাথে মিরপুরের এক এমপি বাতেন সাহেব, উনি একটা টকশোতে গিয়ে উনি প্রকাশ্যে বলছেন পাকিস্তান ভালো। 1971-এর প্রসঙ্গ টানার কারণে তিনি তেলে বেগুনে চলে গেলেন। কেন? 1971 সালে তো এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে বারে বারে বাংলাদেশকে রক্ষার জন্য বহু আন্দোলন হয়েছে, আরো আন্দোলন প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ করবে, কিন্তু 1971 সাল এবং মহান মুক্তিযুদ্ধকে কেউ খাটো করে দেখবে আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিকেরা সেটা আমরা চেয়ে দেখবো, সেটা কোনোদিনও হবে না। আজকে আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটি তথ্য দিতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম আমি বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের এই তার জন্মস্থলে এই ওনার যে স্মৃতি সংরক্ষণ করা হয়েছে, এটি পরিদর্শনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাদেরকে যখন যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো অসুবিধা নাই, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যারা বিরোধী দলে যাবে তারা বিরোধী দলে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের 71-কে যদি কেউ মুছে ফেলে, 71-কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, আমরা অনেক ধৈর্য সহকারে এদের আস্ফালন শুনে চলেছি। আমি একজন ঢাকার ছেলে, ঢাকার আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য।